রাতের আকাশটা কিছুটা কুয়াশাযুক্ত। শীতের ফুরফুরে বাতাস যেন শরীরকে হিম করে ফেলছে। মাঝে ঠান্ডায় শিয়ালের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই অসম্ভব ঠান্ডায় জগাই মাঝি তার নৌকা নিয়ে ফিরছে। তবে জগাই মাঝির সাথেই রয়েছে কানু। কানুর স্বভাবটা একটু চটবটে, খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে সবসময় জগাই মাঝির সাথে নৌকায় মাছ ধরে। তাছাড়াও লোকেদের নদী এবার ওপার করে থাকে। জগাই মাঝি কিছুটা দেখতে মধ্যবয়সী, দেখতে খুব একটা সুন্দর না হলেও লোকটা মনে প্রাণে একদম খাঁটি। সচরাচর জগাই মাঝি খুব একটা দেরি করে না, তবে আজ কোনো কাজে তাদের দেরি হয়ে গিয়েছে। নৌকার কাঠের মরমরানি শব্দে এগিয়ে আসছে কানু এবং জগাই। ও জগাই দা, আজ কি খদ্দেরের পাল্লায় পড়লাম মাইরি। মাথাটা একদম খারাপ করে ছাড়লো, যেন বাপের নৌকা পেয়েছে। একবার এদিকে যাও, আবার একবার এদিকে যাও। ভাগ্যিস তুমি এসেছিলে, নয়তো ব্যাটারে আমি আজ মজা দেখিয়ে ছাড়তাম। আহ, এসব কথা বলতে নেই রে কানু। ওরা আমাদের খদ্দের খদ্দের, আর খদ্দের আমাদের লক্ষ্মী। তুমি যাই বলো জগাইদা, লোকটা কিন্তু সুবিধাজনক নয়। কথা বলতে বলতে এগিয়ে চলছে জগাই এবং কানাই। আবহাওয়া কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। কুয়াশার ঘনত্ব আস্তে আস্তে বাড়ছে। এর মধ্যেই গল্প করতে করতে জগাই এবং কানাই মাঝে নদীর ঘাটে এসে পৌঁছালো। তারা নৌকা থেকে নেমেই বাড়ির দিকে যাবে, হঠাৎই নদীর ঘাট থেকে কে একজন ডেকে উঠল। দেখলাম একটি মধ্যবয়সী জীর্ণ শরীরের লোক দাঁড়িয়ে আছে। কাঁধে তার একটা সাদা কাপড়ে মোড়ানো বস্তু, ঠিক যেন কোনো লাশ। বলছি, শ্মশানে যাবে? আমার কাঁধে আমার স্ত্রীর লাশটা শ্মশানে দাহ করতে হবে। না ভাই, এখন আর যাব না। একটু আগেই নদীর ওই পাশ থেকে ঘুরে আসলাম, আর রাতও হয়ে আসছে, তাই আর যাব না। চলো ভাই, আমি অনেক বিপদে পড়ে গেছি, আমাকে একটু নদীর ওপারে ছেড়ে এসো। বিনিময়ে আমি তোমাদের অনেক টাকা দেব। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। জগাইয়ের লোকটিকে সুবিধাজনক মনে হলো না, তাই সে মনে মনে ভাবছে যাওয়া ঠিক হবে কিনা। লোকটির চাহনিতে কেমন যেন এক ভয়ঙ্কর হাসি লুকিয়ে রয়েছে। আর তার যে স্ত্রী মরেছে, এতে তার কোনো শোক মনে হচ্ছে না, এতে সে মনে হয় আনন্দই পেয়েছে। তাই আমি লোকটিকে সজোরে না করলাম। বলছি জগাইদা, লোকটিকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। লোকটি মনে হয় অনেক বিপদে পড়েছে, আর তার মধ্যে আবার তার স্ত্রীর লাশও কাঁধে আছে। কিভাবে না বলতে পারি। চলো ওই পাশে রেখেই আসি। তার মধ্যে লোকটি তো টাকা দিতে চাইছে, আমাদের বিপদটাও কেটে যাবে। তার মধ্যে আমার হাতটাও শর্ট, টাকার জন্য ছেলেটা চিকিৎসাও করাতে পারছি না। এই ফাঁকে একটু টাকাটাও ইনকাম করা যাবে। জগাই এই কথা শুনে একটু চিন্তিত হলো এবং কানাইয়ের কথা শুনে সেই নদীর ওই পারে শ্মশানে যেতে রাজি হলো। যদিও বা শ্মশানটা সুবিধার নয়, কিন্তু কানাইয়ের ছেলের কথা শুনে কেমন যেন জগাইয়ের মনটা খুব খারাপ হলো। তাই সে আর না করতে পারল না। বলছি উঠে আসুন, আপনাকে ওই পাশে রেখে আসছি। তবে হ্যাঁ, টাকা নিয়ে দরদামাদামি করতে পারবেন না। টাকা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, পুরো 10,000 টাকা আমি তোমাদের দেব। এরপর সবাই মিলে লাশটিকে নৌকায় তুলল। এরপর শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো। এই সময়ে শ্মশানটি প্রায় খালি থাকে, কাউকে সেপারে দেখা যায় না। দিনের বেলায় দু একজন লোক যায় বটে, তবে বিশেষ কাজ ছাড়া শ্মশানের দিকে কেউ যায় না। আমি লোকটিকে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বলছি, আপনার স্ত্রী মরল কিভাবে? এ তো কোনো স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। ও তেমন কিছু না, জ্বর হয়েছিল, আর জ্বর এতই তীব্র ছিল যার কারণে তাকে আমি কোনোভাবেই বাঁচাতে পারলাম না, সেখানেই মারা গেল। আমি একটু অবাক হলাম, কারণ জ্বর হলে তো আর কাপড়ে রক্ত লেগে থাকতো না। সেই মেয়েটির কাফনে স্পষ্ট রক্ত দেখা যাচ্ছে, যেন সদ্য মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, জ্বরে মরেছে তা ঠিক আছে, তো কাপড়ের উপর রক্ত লেগে আছে কেন? আমার কথা শুনে
লোকটি কেমন হম্বিতম্বি খেয়ে গেল, যেন আমি তাকে অজান্তেই কোনো কঠিন প্রশ্ন করে ফেলেছি। ও তেমন কিছু না, জ্বরে অজ্ঞান হয়ে পড়ে যায় আর মাথা ফেটেই এই রক্ত বেরিয়ে যায়। তা আপনার শ্বশুর বাড়ি কোথায়? আপনি যে একাই দাহ করতে এসেছেন, মেয়ের বাড়ির কেউ নেই নাকি? তোমরা বড্ড বেশি প্রশ্ন করছো। এত কিছু জেনে তোমরা কি করবে? তোমাদের আমি অনেক টাকা দিচ্ছি, আমাকে শুধু তোমরা নিয়ে যাবে, রেখে চলে আসবে। এটুকুই শুধু তোমাদের কাজ, তোমাদের আর কিছু জানা লাগবে না। আহা, রেগে যাচ্ছেন কেন? এমনি কৌতূহলে জিজ্ঞাসা করলাম। তোমাদের এসব আজে বাজে প্রশ্ন আমার আর ভালো লাগছে না, একটু চুপ করে চলো না। আমি আর কোনো প্রশ্ন করলাম না, তবে লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে লোকটি স্বাভাবিক না, তাই আমরা তাকে আর কোনো প্রশ্ন করলাম না। নদীর মাঝখানে যেতেই হঠাৎ নৌকাটি থেমে গেল। কোনোভাবেই যেন নৌকাটি এগোতে যাচ্ছে না। আমি পুরো শরীরের শক্তি লাগিয়ে দিলাম, কিন্তু কোনোভাবেই সেখান থেকে নৌকাটাকে নাড়াতে পারছিলাম না। কি হলো, থেমে গেলে কেন? তোমাদের কি 10,000 টাকা এমনি এমনি দিয়েছি নাকি? তাড়াতাড়ি নিয়ে চলো। আপনি কি পেয়েছেন বলুন তো? 10,000 টাকা দিয়ে কি আমাদের মাথা কিনে নিয়েছেন? এই নৌকাটা আবার আটকে গেল কেন? আমি কিছুতেই নাড়াতে পারছি না। ইয়া! কি হইতাছে জগাইদা? দেখো না, আমাদের নৌকাটা নড়ছেও না, যেন কেউ টেনে ধরেছে তার সর্বশক্তি দিয়ে। যেই পাশে লাশ রাখা ছিল, ঠিক তার পাশেই বসেছিল কানাই। হঠাৎই তার হাতে চিটকা আঠালো জাতীয় কিছু একটা লেগে গেল। সে খেয়াল করলো লাশ থেকে আঠালো জাতীয় কি যেন একটা তরল নেমে আসছে। তবে এটি রক্তের মতন হলেও এর রং লাল নয়, বিদঘুটে কালো রঙের। জগাইদা, আমার হাতে কি যেন লেগে গেছে। ছি, উঠছে না কেন? জগাই খেয়াল করলো সেই লাশটি থেকেই কালো আঠা জাতীয় কিছু একটা বের হয়ে আসছে, আর তার কিছু অংশই কানাইয়ের হাতে লেগে গিয়েছে। মুহূর্তের মধ্যেই কানাইয়ের হাত জ্বলতে শুরু করলো। জগাইদা, আর সহ্য করতে পারছি না, এ তো হাত একদম জ্বালিয়ে দিল, হাত পুড়ে যাচ্ছে। বাঁচাও জগাইদা। কিছুক্ষণের মধ্যেই কানাইয়ের হাত পুড়ে গেল। কি এক বিশ্রী হাতের অবস্থা! সেই তরল থেকে পচা মাংসের উৎকট গন্ধ আসছে না, বরং শ্যাওলা আর বহু পুরনো কবরের মাটির গন্ধ। হঠাৎই কোনো একটা মেয়ের আওয়াজ শুনতে পেলাম। কোথায় নিয়ে যাইতেছিস আমারে? ছাইড়া দে, ছাইড়া দে, নইলে তোদের সবাইকে মরতে হবে, কাউকে ছাড়বো না। হঠাৎই লাশের ভেতর থেকে একটি কালো পুড়ে যাওয়া হাত বেরিয়ে এলো আর চেপে ধরলো জগাই মাঝির পা। জগাই মাঝির পা হাতটি এমনভাবে চেপে ধরেছে যে জগাই মাঝি শত চেষ্টার পরও হাতটিকে ছাড়াতে পারছে না। জগাই মাঝির পা থেকে গড়িয়ে পড়ছে টপ টপ করে রক্ত। হঠাৎই জগাই মাঝির চোখ গেল নৌকায় থাকা অচেনা লোকটির উপর। সে খেয়াল করলো লোকটি যেন চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন করছে। তারপর একটি লাল সুতা বের করে লাশটার উপর ছুঁড়ে দিল, এবং সেই সুতা লাশটার উপর পড়া মাত্রই আবহাওয়া চারদিকে কেমন যেন থমকে গেল। ওরা হাতটা উধাও হয়ে গেল। কি হচ্ছে সব? সত্যি করে বলুন, নয়তো আমরা এখান থেকে নৌকা নিয়ে এক পাও এগোবো না। আমি আবার কি করলাম? আমি তো নিজেই বুঝতে পারছি না এসব কি কারণে হচ্ছে। আপনি মিথ্যা কথা বলবেন না। আমি আপনাকে নিজে চোখে দেখেছি মন্ত্র পড়তে, তারপরেই তো ওই পুরো হাতটা উধাও হয়ে যায়। হঠাৎই লোকটি একটি চাকু বের করলো। তোদের অনেকক্ষণ ধরে ভালোভাবে বলছি, চল বলছি, না হলে তোরা আজকে এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবি না। তোদের দুইটারই এখানে মেরে পুঁতে দিয়ে চলে যাব, কেউ টেরও পাবে না। জগাই মাঝি প্রাণ ভয়ে নৌকাটা চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আবহাওয়াটা কেমন যেন শান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র চারপাশের জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো কিছুই দূর দূরান্ত পর্যন্ত কানে ভেসে আসছে না। কিছুক্ষণের মধ্যেই
আমরা শ্মশান পাড়ে পৌঁছালাম। শ্মশান ঘাটে যেতেই নৌকাটা দাঁড় করা মাত্রই লাশটিকে নিয়ে লোকটি তোড়জোড় করে নেমে গেল। বলছি, শুনছেন? আমাদের টাকাটা। তোদের নৌকা দিয়ে রেখে এসেছি, দেখ। আমি নৌকার ভেতরই খেয়াল করলাম 10,000 টাকার বান্ডেল। জগাইদা, এইখানে আর এক মুহূর্ত না, চলো এখান থেকে। না রে কানাই, আমাদের এখান থেকে যাওয়া উচিত হবে না। লোকটিকে দেখলি না কেমন উদ্ভট ব্যবহার করলো? আমার লোকটিকে সুবিধাজনক মনে হলো না। ও অবশ্যই কোনো কুকর্ম করবে এই শ্মশানে, আর আমরা এই গ্রামের লোকজন থাকতে এটা কিছুতেই হতে দেব না। আমরা আর কি করব জগাইদা, ওর কাছে তো অস্ত্র আছে। চিন্তা করিস না, রাকে হরে মারে কে, ভালো কাজ করতে গেলে কখনো বিপদ হয় না। এই বলেই জগা এবং কানাই লোকটির পিছু নিল, কিন্তু ততক্ষণে লোকটা অনেকটাই এগিয়ে গেছে। তবে তার কাঁধে যে লাশ, তাতে খুব একটা বেশি দূর যেতে পারবে না। হঠাৎই কোনো একটা লোকের কথা বলার আওয়াজ শুনতে পেলাম। আমরা সেই আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেলাম। গাছের আড়াল থেকে দেখতে পেলাম এক ভয়ঙ্কর তন্ত্র সাধনা। আমরা তাকাতেই দেখলাম নৌকাতে আমরা যে লোকটিকে দেখেছিলাম, সেই লোকটি সেখানে পিশাচ তন্ত্র সাধনা করছে। লোকটির পরনে রয়েছে লাল ধুতি এবং মাথায় লাগানো ভূতেশ্বরের তিলক, গায়ে কোনো জামা কাপড় নেই। লোকটি চোখ বন্ধ করে মন্ত্র পড়ে যাচ্ছে। আমি অমর, পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ আমি। লোকটি আবারও মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎই একটা দমকা ঝড় শুরু হলো এবং যেখানে আগুনের শিখা জ্বলছে সেখান থেকে উঠে এলো কিছু কাঠা মাথা, যেগুলো থেকে টপ টপ করে রক্ত পড়ছে। চোখগুলোতে কোনো মনি নেই, মুখের উপর কেমন অদ্ভুত দাগ কাটা রয়েছে। মুখগুলো আগুনের শিখার চারপাশে ঘুরতে শুরু করলো। রক্ত চাই আমাদের, রক্ত 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 রক্ত। রক্ত দেব তো, কিন্তু তার আগে তোদের আমাকে অমর করতে হবে, অমর। রক্ত চাই আমাদের, রক্ত 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 রক্ত। তোদের রক্ত চাই তো নিয়ে নে, যত রক্ত চাই নিয়ে নে। মাথাগুলো লাশটার উপর ঝাঁপিয়ে পড়লো এবং কেউ লাশটির গলায়, কেউ লাশটির হাতে কামড়ে রক্ত চুষে খাচ্ছে যেন জীবন্ত পিশাচ। এদিকে তান্ত্রিক তাদের রক্তের যোগান দেওয়ার জন্য চোখ বন্ধ করে মন্ত্র পড়ে যাচ্ছে। তান্ত্রিক একটি করে জবা ফুল হাতে নিয়ে ছুঁড়ে দিচ্ছে লাশটার দিকে। এই জবা ফুলগুলোই লাশটির রক্ত বাড়াতে সাহায্য করছে। আর দেরি করা ঠিক হবে না, আমাদের কিছু একটা শীঘ্রই করতে হবে, নয়তো এই তান্ত্রিক অমর হয়ে যাবে, এই পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। আমাদের এই তান্ত্রিকের মনোসংযোগ নষ্ট করতে হবে, ও যেন মাথাগুলোকে রক্তের জোগান না দিতে পারে। এই বলেই জগাই গাছের একটি ডাল ভেঙে নিয়ে ছুঁড়ে মারল তান্ত্রিকের দিকে। তান্ত্রিকের শরীরে আঘাত করা মাত্রই তান্ত্রিকের মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করলো। এতে তান্ত্রিকের যন্ত্রণা আরো বাড়তে শুরু করলো। তান্ত্রিক আর মন্ত্র পড়তে পারলো না। কাটা মাথাগুলো ততক্ষণে মেয়েটির শরীরের সব রক্ত চুষে নিয়েছে, তবুও তাদের রক্ত পিপাসা মিটেনি। মাথাগুলো লোকটির রক্তের গন্ধ পেতেই তান্ত্রিকের দিকে এগোতে শুরু করলো। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও তোমরা। তোমাদের রক্ত চাই তো, অনেক রক্তই নিয়ে এসে দেবো তোমাদের। কিন্তু কাটা মাথাগুলো কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, ছুটে গেল ধীরাজ তান্ত্রিকের দিকে আর ঝাঁপিয়ে পড়লো ধীরাজ তান্ত্রিকের উপর।
চারদিকে এক কঠিন আর্তনাদের শব্দ শোনা গেল। কেঁপে উঠল পুরো জঙ্গল। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিকের শরীরের সব রক্ত চুষে গেল সেই মাথাগুলো, এবং তাদের পিপাসা মিটতেই হাওয়ায় মিলিয়ে গেল লাশগুলো। জগা এবং নিতাই বাড়ি ফিরছে, তবে তারা দুজনেই খুব গম্ভীর। কেউ কোনো কথা বলছে না, যেন তাদের মনের আতঙ্ক এখনো কাটেনি। যেটা আজকে তারা দেখেছে কোনোভাবেই যেন মন থেকে সরাতে পারছে না ব্যাপারগুলো। নিস্তব্ধতা ভেঙে নিতাই বলে উঠল, কি দৃশ্য দেখলাম গো জগাইদা, এখনো ভুলতে পারছি না। মাথা কেমন এখনো ঘুরছে যেন। সবই পাপ রে জগাই, পাপ। আর পাপী লোকেদের এভাবেই শাস্তি হয়। আজকে আমাদের এই ভিডিওর লাকি সাবস্ক্রাইবার উজ্জ্বল মহন্ত, লিফন ব্লগস, আব্দুল হাদ সানি, এক্সে টুন অ্যানিমেশন, TW লিডার 2M, MD জাহিদ হাসান, বিউটি অফ নেচার, সুজন মহন্ত। আপনিও হতে পারেন আমাদের পরবর্তী ভিডিওর উইনার। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে দিবেন, যাতে আমরা আপনাকে সহজেই খুঁজে বের করতে পারি।